জঙ্গলে সার্ভাইভ করার জন্য মেয়েটা সময় পায় হাতে একটা গান। যতক্ষণ গান বাজবে মেয়েটা নিজেকে বাঁচানোর জন্য যত দূর চায় পালাতে পারবে। কিন্তু গান বন্ধ হতেই ওকে নিজেকে বাঁচাতে পারবে না, হারিয়ে যাবে সেই গভীর জঙ্গলে। কাহিনী শুরুতে আমরা একটা কাপেলকে দেখি। ওরা দুজনাই পর্বতারোহী। ওরা এসছে নরওয়ের টোলওয়াল পর্বত চড়ার জন্য। ওরা পাহাড়ের মাঝখানে হ্যাঙ্গিং টেন্ট লাগিয়ে রাত কাটায়। পরদিন সকালে চারিপাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আবার পাহাড়ে চড়তে শুরু করে। বেশ কিছুটা চড়ার পর একটা জায়গায় এসে আটকে পড়ে। পাহাড়ের ঢাল এতটাই মসৃণ হয় যে হাত রাখতেই হাত পিছলে যায়। সেদিন সাসা 4বার পিছলে যাওয়ার পরেও উপরে উঠতে চাইলে টমি ওখানে থামতে বলে, কারণ আকাশে প্রচণ্ড মেঘ ধরে। সাসা ওখান থেকে উঠতে চাইলেও পরিস্থিতি দেখে থামতে বাধ্য হয়। ওরা ওখানে আবার হ্যাঙ্গিং টেন্টটা লাগায়। ঝড়ের গতিবেগ আগের থেকে বাড়তে থাকায় টমি নিচে নামার জন্য সাসাকে মানায়, বলে সকাল হতে ওরা আবার উঠে আসবে। ওরা এবার নিচে নামতে শুরু করে। বেশ কিছুটা নামার পর পরিস্থিতি আরও খারাপ হয়। পাহাড়ের ধস নামতে শুরু করে। সাসা ঢালানে একটা সুরক্ষিত জায়গায় দাঁড়িয়ে যেই টমির দড়িটা বাঁধতে যাবে, আর তখনই একটা পাথর টমির মাথায় লাগতে ও জ্ঞান হারিয়ে নিচে পড়ে। সাসা দড়িটাকে টেনে ধরে রাখে, কিন্তু টমির ভার বেশিক্ষণ নিতে না পেরে হাত থেকে দড়িটা ছেড়ে যেতেই টমি পাহাড়ের খাদে পড়ে যায়। সাসা সেই তুফান রাতে নিরুপায়ের মতো ওখানেই আটকে থাকে। এরপরে কেটে যায় পাঁচটা মাস। সাসা নিজের একাকিত্ব কাটানোর জন্য বেরিয়ে পড়ে অস্ট্রেলিয়ার জঙ্গল ওয়ান্ডারা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। ফরেস্ট অফিসের কাছে পারমিশন নেয়। অফিসার জানে এই জঙ্গলে একা যাওয়া ঠিক হবে না। এই জঙ্গলের লোক প্রায় হারিয়ে যায় আর তাদের পাওয়া যায় না। তাই সাসাকে একটা ফর্ম ফিল আপ করতে বলে, যাতে ও কোথায় যাচ্ছে সেটা জানতে পারে। সাসা ফর্মটা ফিল আপ করে ওখান থেকে বেরিয়ে একটা স্টোরে দাঁড়ায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। স্টোরের ভেতর ঢুকতে দুজন লাফাঙ্গার পাল্লায় পড়ে। তখনই ওখানে একটা ছেলে আসে স্টোরে ও শুকনো মাংস বিক্রি করতে। সাসাকে ছেলেগুলো জ্বালাতন করছে দেখে ও ওদেরকে ভাগায়। তারপর সাসার কাছে ক্ষমা চায় ছেলেগুলো ওরকম ব্যবহারের জন্য। সাসা বলে কোনো দরকার ছিল না, ও সামনে নিতে পারত। ছেলেটা সেটা শুনে ঠিক আছে বলে বেরিয়ে যায়। প্রয়োজনীয় জিনিসের সাথে ছেলেটার বিক্রি করা ওই শুকনো মাংসটাও নেয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় জিপিএস ঠিক করে কাজ না করায় সপে সেই ছেলেটাকে রাস্তায় দেখতে পেয়ে ওর কাছে হেল্প চায় গ্র্যান্ড আই ন্যারো রাস্তাটা কোন দিকে জানার জন্য। ছেলেটা বলে সহজ না কঠিন রাস্তা বলবো। সাসা বলে যেটা ভালো হয় সেটা বলো। ও প্রথমে সহজ রাস্তাটা বলে, এখান থেকে বাঁ দিকে গিয়ে 55 কিলোমিটার। তারপর কঠিন রাস্তাটা বলে, এখান থেকে 9 কিলোমিটার গেলে একটা ভালো ক্যাম্পিং এরিয়া পাবে, আর সেখান থেকে বোট করে তুমি গ্র্যান্ড আই ন্যারোর পথে পৌঁছাতে পারবে। সাসা কঠিন রাস্তাটা চুজ করে। ক্যাম্পিং এরিয়ায় দাঁড়িয়ে প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগে ভরে, আর তখনই সবে বিরক্ত করা সেই ছেলেগুলো ওখানে চলে আসে। সাসাকে দেখতে পেয়ে আবার পেছনে লাগার চেষ্টা করলে সাসা কোনো কথা না বলে গাড়ির মধ্যে চুপচাপ বসে থাকে। ছেলেগুলো নিজেদের ক্যাম্পিং সেরে চলে যায়। পরদিন সকালে গাড়িটা ওখানে রেখে একটা বোর্ডের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নদীপথে বেরিয়ে পড়ে। পাথরে ভরা এবড়ো কেবড়ো নদীতে ফুল অ্যাডভেঞ্চার করে একটা রহস্যময় জায়গায় পৌঁছায়। দেখে আশেপাশে সেই মিসিং মানুষগুলোর ছবি ও বোর্ড রাখা আছে। ও সেদিন ওখানে স্টে করে। নদীর ধারে বসতেই টমির কথা মনে পড়ে। তারপর সাইডে একটা ক্যাম্প লাগায়, জামা কাপড় ব্যাগ একটা গাছে ঝুলিয়ে রাখে। সব থেকে নিয়ে আসে এই ছেলেটার খাবারটা ট্রাই করে। পরদিন সকালে একটা আওয়াজে ঘুম ভাঙে। ক্যাম্প থেকে বেরিয়ে দেখে ওর কাপড় ব্যাগ সব গায়েব হয়ে গেছে। এবারও কোনো উপায় না পেয়ে বোট নিয়ে কুয়াশার মধ্যে দিয়ে এগোতে থাকে। কিছুটা যেতেই নদীর ধারে একটা নীল রঙের বোট বাঁধা রাখে। ওই বোটটা কিনারে রেখে জঙ্গলের ভেতরে ঢোকে। দেখে একটা ছোট ঘর, পাশে আগুন জ্বলছে। সামনে তাকাতে নদীর ধারে সপের সেই ছেলেটাকে দেখতে পায়। ছেলেটার নাম জানায় বেন। সাসা ওর ব্যাগ ফোন সব চুরি হয়ে গেছে বললে বেন জানায় এখানে অনেক বাদর আছে আর এসব ওদেরই কাজ, কিন্তু টেনশন নেওয়ার কিছু নাই। ওর কাছে সবসময় এক্সট্রা জিনিসপত্র থাকে, চাইলে দিতে পারে। সাসা চাইলে বেন বলে আমি এখনই টাটকা মাছ ধরেছি, আগে ওটা খেয়ে নাও, তারপরে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাবে। ওখানে বেনের সেই শুকনো মাংসগুলো দেখে, জানতে পারে বেন এগুলোকে নিজে কেটে শুকিয়ে প্যাক করে, আর এই শুকনো মাংসগুলোর নাম জেনিস দিয়েছে ওর মায়ের নামে। বেন জানায় ও প্রতি সপ্তাহে এখানে একবার আসে, এখানে না এলে ওর মনের ভেতর আনচান করে। আর এরই মাঝে কথায় কথায় সাসা জানায় সেদিন রাতে ওর ক্যাম্পে সেই শিকারিগুলো এসেছিল, যারা ওকে সবে ডিস্টার্ব করছিল। বেন বলে সব শিকারি এমন হয় না, ভালো শিকারীরা জঙ্গলের ইজ্জত করে আর শিকারের সঠিক কাজে ব্যবহার করে। সাসা বলে ওরা শুধু ভয় পাওয়াতে এসেছিল, তেমন কিছু নয়। বেন বলে ওরা এমনিই করে, কিন্তু তুমি ওদের ভালো করে সামলেছো, না ভয় পেয়েছো না ভয় পাওয়ানোর মৌকা দিয়েছো। সাসা এসব শুনে একটু ভয় পেয়ে জিজ্ঞাসা করে তুমি কি করে জানলে? বেন বলে আমি তোমার ক্যাম্পেই ছিলাম, ভাবলাম যদি তোমার আমাকে দরকার পড়ে, জঙ্গলে একা মেয়ে, কিন্তু তোমার তো কাউকেই দরকার পড়েনি। সাসা এবার ভয় পেয়ে ওখান থেকে উঠে যেতে চাইলে বেন দাঁড় করায়, আর তখনই সাসা ওর হাতের ব্যান্ডটা বেনের হাতে দেখে। বেন বলে ভালো লেগেছিল তাই উঠিয়ে নিয়েছি। বেন ঘরের ভেতর ঢুকে সাসার ব্যাগটা বাইরে ছড়ে ভেতর থেকে একটা ক্রসবো আর মাইক নিয়ে বাইরে বেরিয়ে আসে।
মাইকে একটা গান লাগিয়ে বলে, প্রয়োজনীয় সব রকম জিনিস এই ব্যাগের মধ্যে ভরে দিয়েছি, সাথে কিছু এক্সট্রা জিনিসও আছে যাতে কম্পিটিশন সমানে সমানে হয়। বলে, এবার আমার কথা ভালো করে শোনো, এই গানটা বন্ধ হওয়ার আগে যত দূর পারো চলে যাও। সাসা এইসব কথা শুনে 2 সেকেন্ড থমকে যায়। তারপর বেন চিল্লাতেই ব্যাগ নিয়ে দৌড় লাগায়। বেন এদিকে গানের তালে পাগলের মতো নাচতে থাকে। সাসাও বোর্ডে বসতেই গান বন্ধ হয়ে যায়। গান বন্ধ হতেই বেন দৌড় লাগায়। সাসাও বোর্ড নিয়ে উবর খাবর নদী দিয়ে এগোতে থাকে। একটা ঝর্ণার কাছে এসে বোট পাল্টি খায়। সাসার মাথায় চোট লাগে, বোট ভেসে চলে যায়। সাসা ব্যাগটা নিয়ে কিনারায় উঠে আসে। উপরে ভিজে জামা কাপড়গুলো খুলে সামনের দিকে এগোতে থাকে। কিছুটা যেতেই মানুষের গলার আওয়াজ পায়। কেউ আছে কিনা জিজ্ঞাসা করতে করতে উপরে উঠে দেখে একটা ফোনে ভিডিও চলছে। একটা পরিবার যারা এখানে আগে ঘুরতে এসেছিল। সাসা ভিডিওটা দেখছিল, তখনই ওর দিকে একটা তীর আসে। দেখে ওপরে বেন, সময় নষ্ট না করে দৌড় লাগায়। বেনও পেছন থেকে তীর চালাতে লাগে। একটা তীর সাসার পায়ে লাগতেই ও উপর থেকে গড়াতে গড়াতে নদীতে পড়ে। নদীর স্রোতে উবর খাবর পাথরের মধ্যে দিয়ে ভাসতে ভাসতে স্রোতের সাথে এগোতে থাকে। কিছুটা এগোনোর পর নদীর জল শান্ত হলে কিনারায় উঠে আসে। ফোনটা জলের মধ্যে পড়ে বন্ধ হয়ে যায়। ব্যাগ থেকে একটা গেঞ্জি বার করে পড়ে। তারপর খাবার আর জল খেয়ে সামনের দিকে এগোয়। বেশ কিছুটা যাওয়ার পর একটা খালির সামনে এসে পড়ে। ও পর্বত আরোহী হওয়ায় খালিটা উঠতে তেমন একটা অসুবিধা হয় না। উপরে উঠে সামনের দিকে এগোতে থাকে। তখনই কিছু একটা দেখে ব্যাগ থেকে দূরবীন বার করে ভালো করে দেখে সেই নীল বোর্ডটা। ও এতক্ষণ এত স্ট্রাগল করার পর বেনের ক্যাম্প থেকে সামান্য দূরেই আসতে পেরেছে। তখনই একটা আওয়াজ শুনে দূরবীন দিয়ে দেখে বেন ওর দিকে আসছে। ও এবার সেই খালিটায় কিছুটা নেমে একটা পাথরের খাঁজে লুকায়। বেন উপর থেকে তাকিয়ে নিচে কাউকে দেখতে না পেয়ে চলে যায়। বেন যেতেই সাসা উপরে ওঠে, ঘুরে ফিরে সেই বোর্ডটার কাছে আসে। দূরবীন দিয়ে দেখে বেন জামা কাপড় খুলে নদীতে ঝাঁপাচ্ছে। সাসা কোনো শব্দ না করে জলের তলা দিয়ে সাদরে বোর্ডের কাছে আসে। বোর্ডের দড়িটা খুলতে গেলে বেনের ফাঁদে আটকা পড়ে। বেন শব্দ পেয়ে ছুটে এসে চেনটা ধরে সাসাকে ওর দিকে টানতে সাসাও চোখে স্প্রে করে চেনটা খোলার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। বেন চোখ মুখ ধুয়ে ছুটে গিয়ে ক্রসবোটা নিয়ে এসে সাসার হাত থেকে স্প্রেটা নিয়ে ওর পায়ের লকটা খুলে দেয়। সাসা রেগে গিয়ে বলে, এটা কি তোমার গেম মনে হচ্ছে? বেন বলে, এটা কোনো গেম নয়, এটা একটা রিচুয়াল, যাকে আমরা বাংলায় বলি প্রথা। তারপর ওর হাত দুটো বেঁধে উপরে তুলে রাখে। সাসা বলে, তুমি কি পাগল হয়ে গেছো? বেন বলে, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম সহজ না কঠিন রাস্তা, আর তুমি কঠিন রাস্তা চুজ করেছো। ওকে বৃষ্টির মধ্যে ওভাবে বেঁধে রাখে আর নিজে ভেতর থেকে কথা বলে এমন আদিবাসীও আছে যারা নিজেদের দাঁত ঘষে হুল বানায়। জীবনে বাঁচার জন্য কষ্ট সহ্য করতে হয়, আর এটা তারই একটা পরীক্ষা। পরদিন সকালবেলায় বেন বোর্ডে করে কোনো একটা জায়গায় নিয়ে যেতে লাগে। সাসাওর সঙ্গে কথা বলতে বলতে বোর্ডের ভেতরে একটা রড দেখে ওটা বার করতে গেলে বেন বুঝতে পেরে ওকে জলে ফেলে দেয়। তারপর হাতে বাঁধা দড়িটা বোর্ডের সাথে বেঁধে স্রোতের মধ্যে দিয়ে টানতে টানতে একটা জায়গায় নিয়ে আসে। পাথরের খাঁজের ভেতরে নামিয়ে একটা গুফার ভেতরে আনে। গুফার ভেতরে আসতেই গন্ধে নাক বন্ধ হয়ে আসে। আরও ভেতরে এলে সাসার চোখ কপালে উঠে যায়। দেখে চারি সাইডে মানুষের লাশ, কাটা হাত পা, আর ভিডিওতে দেখা সেই পরিবারটার লাশও ওখানে ঝুলছে। সাসা থেকে বেনের তৈরি সেই শুকনো মাংসগুলো আসলে কোনো পশু পাখির না, ওগুলো মানুষেরই মাংস কেটে ও শুকিয়ে প্যাক করে। সাসা ভয় পেয়ে পালানোর চেষ্টা করলে বেন ওকে ধরে ওর বেডে বসায়। জিজ্ঞাসা করে, একটা প্রশ্ন করতে পারি? তোর মনে হয় আমার মধ্যে কোনো প্রবলেম আছে? সাসা বলে, আমার মনে হয় তুমি অনেক কষ্ট সহ্য করেছো। নিশ্চয়ই তোমার সাথে কিছু খারাপ হয়েছে, কেউ তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তার জন্য আমি দুঃখিত। বেন এবার ওর মুখ থেকে নকল দাঁতগুলো খোলে আর দেখি ওর আসল দাঁতগুলো ঘষে ছুঁচলো বানানো। ওর বলা সেই আদিবাসীদের দাঁতের মতো। বেনু সেই আদিবাসীদের মতো ওদের প্রথা পালন করে। আদিবাসীরা মনে করে আত্মাকে আটকে রাখতে হলে ওর কলিজা খেতে হয়। বেন তাই সবার প্রথম ওর মায়ের কলিজা খায়, যাতে ওর মা সব সময় ওর সাথে থাকে। এবার ও সাসার কলিজা খেয়ে ওকে ওর পাশে রাখবে বলে জড়িয়ে ধরতেই কানে কামড়ে ধরে। সাসাকে বাঁধা চেনটা দুজনের ভর সামলাতে না পেরে খুলে যায়। সাসা ছুটে জলে ঝাঁপ মারে। বেনও পেছনে ছুটে গিয়ে সাসার হাতে বাঁধা ওই চেনটা ওর কোমরের সাথে লক করে। দুজন একসাথে উপর থেকে নিচে পড়ে। স্রোতে ভাসতে ভাসতে একটা বড় ঝর্ণা থেকে পড়তেই বেনের মাথায় চোট লাগে ও ওখানে অজ্ঞান হয়ে পড়ে। ওদের চেনটা একটা কাঠের গুঁড়িতে আটকে যায়। সাসা অনেক কষ্টে চেনটাকে ছাড়িয়ে বেনকে টেনে ওপরে ওঠে। তারপর পাথরে করে চেনটা কাটার চেষ্টা করে। তখনই বেনের জ্ঞান ফিরতে দেখে বেনকে মারার চেষ্টা করলে উল্টে বেনই ওর গলা টিপে ধরে। সাসার চোখ মুখ লাল হয়ে যেতে দেখে ওকে ছাড়াতেই সাসা ওকে ফেলে দিয়ে ওর পাশে থাকা পাথর দিয়ে বেনের পাটা ভেঙে দেয়। বেন এক ঝটকায় সাসার নাকটা ফাটিয়ে দেয়। বেন ছুরি দিয়ে প্যান্টটা কেটে দেখে ওর পায়ের হাড় ভেঙে বাইরে বেরিয়ে গেছে, আর এদিকে সাসারও নাক দিয়ে ঝরে ঝরে রক্ত পড়ছে।
দুজন যন্ত্রণায় সেদিন ওখানেই মরার মতো পড়ে থাকে। পরের দিন দেখি বেনের পায়ের ভাঙা জায়গাটা পচতে শুরু করেছে, ইনফেকশন হয়ে গেছে। ওরা জঙ্গলের পথ দিয়ে বাইরে বেরোতে চাইলে 12 দিন সময় লাগবে, আর ততদিনে বেন মারা যাবে। তাই ওরা ঠিক করে আজকের মধ্যেই পাহাড়ের খাড়া ঢাল বেয়ে উপরে উঠবে, আর সাসা বেনকে ওই অবস্থায় উঠতে সাহায্য করবে। তার জন্য ওর হাতের লক খুলে দিতে হবে। বেন আর কোনো উপায় না পেয়ে ওর হাতের লকগুলো খুলে দেয়। সাসার কোমরের সাথে বেনের গায়ে বাঁধা হারনেসটা বাঁধে। দুজন পাহাড়ে চড়তে শুরু করে। সাসা কিছুটা ওপরে উঠে বেনের দড়িটা একটা পাথরের খাঁজে আটকাতেই বেন উঠে আসে। আর এভাবে চড়তে চড়তে ওরা অর্ধেক পাহাড় উঠে পড়ে। একটা জায়গায় এসে সাসা বেনের দড়িটা একটা শুকনো গাছের সাথে বাঁধে, আর সুযোগ বুঝে ওর সাথে থাকা বেনের হার্নেসটা খুলতে গেলে বেন দেখতে পেয়ে দড়িটা ঝটকা দিয়ে নিচের দিকে টানে। সাসা নিজেকে সামলাতে সেই শুকনো গাছটা ধরে। ও সুযোগ বুঝে হার্নেসটা লুজ করে দিয়েছিল। বেন এবার জোরে টানতেই সাসার কোমর থেকে হার্নেসটা খুলে নিচে পড়ে যায়। সাসা এবার নিজেকে সামলে ওপরে ওঠে। তারপর গাছ থেকে বেনের দড়িটা খুলে দিতেই বেন ওপর থেকে পড়ে সাথে সাথে মারা যায়। সাসা এবার বিনা সাহারায় ক্লান্ত শরীর নিয়ে নিজের দক্ষতায় পাহাড়ের উপরে উঠে আসে। পাহাড়ের উপরে উঠতেই শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ আরাম করে নিচে নেমে নদীতে জল খেয়ে রাস্তা ধরে এগোতে থাকে। তখনই একটা গাড়ি দেখতে পায়। ওরা সাসাকে ওর গাড়ি পর্যন্ত ছেড়ে দেয়। এরপর সাসা সেই ফরেস্ট অফিসে গিয়ে সেসব নিখোঁজ মানুষগুলোর ব্যাপারে জানায়। অফিসাররা কথা মতো জঙ্গলের ভেতরে সেই গুহা থেকে 20 জন মানুষের লাশ উদ্ধার করে আর তাদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করে। এরপর সাসাকে দেখি ও সমুদ্রের কাছে এসে টমির স্মৃতি সেই কম্পাসটাকে জলে ফেলে দেয়। আর মুভিটার কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও যে এই মুভির কাহিনীটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের কেমন মুভি পছন্দ সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারো। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।